হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 12-এর চ্যাপ্টার 3 অর্থাৎ তড়িৎ রসায়নের বাকি অংশটুকু আলোচনা করব। আমরা আগের ভিডিওগুলোতে ভোল্টীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছিলাম, বিশদ আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওটাতে আমি পরিবাহিতা নিয়ে বিশদ আলোচনা করব। পরিবাহিতা বা ইংলিশে বলা হয় কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স প্রধানত তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টীয় কোষে যে তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করা হয়, সেই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ চালিত হয়, যে পরিমাণ তড়িৎ এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে চালিত হয়, সেই তড়িতের প্রবাহ কিসের কিসের ওপর নির্ভর করে সেইটা সম্বন্ধে এই পরিবাহিতাতে সব বিশদ আলোচনা করা হবে। তোমরা একটা জিনিস জানো যে একটা কোষ, এটা ভোল্টীয় কোষ হোক কি গ্যালভানীয় কোষ হোক, যাই হোক না কেন, দ্রবণের মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় সেটা আয়নের সাহায্যে হয়। সাপোজ সি আর এ, আমি সি এ একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়েছিলাম, যেটা ভেঙে সি প্লাস এ মাইনাস তৈরি করছে দ্রবণে। এই সি প্লাস এবং এ মাইনাস আয়নগুলোই কিন্তু দ্রবণে ইলেকট্রন প্রবাহ করছে, সুতরাং তড়িৎ পরিবহনটাও করছে এই আয়নগুলো। তাহলে এই আয়নগুলোর সাহায্যে যখন তড়িৎ পরিবহন হয়, তা সেই আয়নগুলো কত দ্রুত চলাচল করতে পারে তার ওপর তড়িৎ পরিবহনটা নির্ভর করে, এবং আয়নের সংখ্যার উপরেও অংশ কিন্তু পরিবাহিতা নির্ভর করে। অর্থাৎ যে পরিবহন করছে সেটা কতগুলো আছে এবং সে কত তাড়াতাড়ি চলাচল করতে পারছে তার ওপর কিন্তু তড়িৎ পরিবহনটা নির্ভর করে। সুতরাং আমাকে এই অংশে এটা আলোচনা করতে হবে যে দ্রবণের মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবহন হচ্ছে, সেই তড়িৎ পরিবহনটা যার দ্বারা অর্থাৎ আয়নের দ্বারা যে হচ্ছে, সেই আয়নের সংখ্যা এবং আয়ন কত দ্রুত চলাচল করতে পারে তার ওপর পরিবাহিতা কিভাবে নির্ভর করে, তড়িৎ পরিবহন বা তড়িৎ কিভাবে পরিবাহিত হয়, কত দ্রুত চলাচল করে, সেইটা আমরা এখানে আলোচনা করব। তার জন্য আমাদের কিছু থিওরি তৈরি করতে হবে সংক্রান্ত, সেইখান থেকে আমরা কিছু সূত্র তৈরি করব। দেখো, একটা কঠিন পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় সেটা মুক্ত ইলেকট্রনের সাহায্যে হয়, এবং কারেন্ট যে প্রবাহিত হয় সেটা তার উল্টো দিকে প্রবাহিত হয়। এবারে ইলেকট্রন দ্রুত প্রবাহিত হলেই কারেন্ট দ্রুত প্রবাহিত হবে। আমরা যেটা আলোচনা করি যে এই পরিবাহীর মধ্যে দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারবে বা কত সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে, সেটা নির্ণায়ক হিসাবে ব্যবহার করি রোধ। মানে রোধ এর সাহায্যে এর পরিবহন ক্ষমতাকে ব্যাখ্যা করি। রোধ মানে আটকে দেওয়ার ক্ষমতা পরিবহনকে, ইলেকট্রনের প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা। তা যত বাধা দেবে তত কিন্তু পরিবাহিতা কমে যাবে, তার মানে রোধ বাড়লে তড়িৎ পরিবহন কমে যাবে। দ্রবণের ক্ষেত্রে আমরা উল্টোভাবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের সাহায্যে যে তড়িৎ পরিবহন হয় সেটা দ্রবণের ক্ষেত্রে প্রকাশ করা হয় পরিবাহিতার সাহায্যে। কঠিন পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন প্রকাশ করা হচ্ছে রোধের সাহায্যে, আর দ্রবণের ক্ষেত্রে যে তড়িৎ পরিবহন হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাহায্যে, সেটার প্রকাশক হচ্ছে পরিবাহিতা। সেটার প্রকাশক হচ্ছে পরিবাহিতা, জি বা এল দিয়েও লেখা হয়। এখানে পরিবাহিতা বাড়লে অবশ্যই তড়িৎ পরিবহন বাড়বে, যত পরিবাহিতা বাড়বে তত মানে ক্যাটায়ন অ্যানায়ন যত দ্রুত চলাচল করতে পারবে তত পরিবাহিতা বাড়বে, বা ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা যত বাড়বে তত পরিবাহিতা বাড়বে। সেগুলো আমরা বিশদে আসছি। তবে একটা জিনিস ভালো করে সব বোঝার চেষ্টা করো যে কঠিন পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কিসের উপর নির্ভর করে বা কিসের সাহায্যে প্রকাশ করা হয়, নির্ভরতা নয় প্রকাশ করা হয়, সেটা হচ্ছে রোধের সাহায্যে। রোধ যত বাড়বে পরিবাহিতা কমবে। আর দ্রবণের ক্ষেত্রে তড়িৎ পরিবহন প্রকাশ করা হয় পরিবাহিতার সাহায্যে, পরিবাহিতা যত বাড়বে তড়িৎ পরিবহন বাড়বে। তাহলে পরিবাহিতা বাড়লে তড়িৎ পরিবহন বাড়ছে আর রোধ বাড়লে তড়িৎ পরিবহন কমছে, তার মানে রোধ আর পরিবাহিতা একে অপরের বিপরীত। তার মানে R is equal to 1/G।
লিখতে পারি। এবারে আমরা এটা তো অলরেডি জানি যে একটা কঠিন পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবহন হয় তার রোধ দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবাহীটার দৈর্ঘ্য এল, লেন্থ, এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুটোর উপর নির্ভর করে। পরিবাহী দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পরিবাহী দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি আমি সমানুপাতিক সাইনটা তুলি, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে যেটাকে আমরা বলে থাকি রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বা আপেক্ষিক রোধ। এবারে যদি পরিবাহিতা তাহলে যদি ব্যাখ্যা করা হয়, পরিবাহিতা ইজ ইকুয়াল টু 1/r হয়ে যাচ্ছে। তার মানে r এর জায়গায় এটা আমি বসিয়ে দেবো 1/ρ ইন্টু 1/l/a। এটাকে আমি উল্টালাম না, কেন উল্টালাম না একটু বাদেই দেখতে পাবে। তা এইভাবে আমরা দ্রবণের পরিবাহিতা তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করছে, এল আর এ। আচ্ছা, এখানে এল আর এ মানে কি? একটা যখন কঠিন পরিবাহী ছিল সেই ক্ষেত্রে এল মানে হচ্ছে তার দৈর্ঘ্যটা এবং এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু দ্রবণের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? দেখো, একটা দ্রবণের মধ্যে মানে তড়িৎ পরিবহনকালে যে কোষ গঠন করা হয় সেটার মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে। এই তড়িৎদ্বারটার দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে এল, এবং এর মধ্যবর্তী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর মধ্যবর্তী মানে তড়িৎদ্বারটা যে প্রস্থচ্ছেদ আছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এখানে এখন আর এই যে l/a এই টার্মটাকে আমরা বলে থাকি জি স্টার। এটা হচ্ছে কোষ ধ্রুবক। এটা কিন্তু এক একটা কোষ যখন গঠিত হয়ে যায় সেই ক্ষেত্রে কোষ ধ্রুবক কনস্ট্যান্ট থাকে। ধরো আমি একটা কোষ তৈরি করেছি, তা সেই ক্ষেত্রে একবার তৈরি হয়ে যাওয়ার পরে কোষ যে তড়িৎদ্বারটা নিয়েছি সেটা নির্দিষ্ট থাকে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও নির্দিষ্ট থাকে। তার মানে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে কিন্তু কোষ ধ্রুবকটা ফিক্স থাকে। তাহলে এইটা আলটিমেটলি কি দাঁড়াবে সমীকরণটা, g is equal to 1/ρ into 1/g star। তার মানে আমি লিখতে পারি g into g star is equal to 1/ρ। দাঁড়ালো এই 1/ρ, এটাকে আমরা বলে থাকি কাপ্পা। এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে g ইন্টু জি স্টার ইজ ইকুয়াল টু কে। তাহলে সরি কাপ্পা, g ইন্টু জি স্টার, এখানে g কি আর জি স্টারই বাকি আর কাপ্পাই বাকি। g হচ্ছে পরিবাহিতা, জি স্টার কোষ ধ্রুবক, আর কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ওকে, এই তিনটে দিয়ে একটা সম্পর্ক আমরা তৈরি করে নিতে পারলাম। এবারে এগুলোর একক নিয়ে আগে একটুখানি বলে নিই, তারপরে আমরা এর আরো বিশদে আলোচনা করছি। একক, G মানে কি 1/r, R হচ্ছে রোধের একক, রোধের একক কি ওহম, ওহম। তাহলে G এর একক কি হবে 1/ওহম, তাহলে ওহম ইনভার্স or OHM ইনভার্স or MHO মো। এটাকে সিমেন্সও লেখা, সিমেন্সও লেখা হয়, বেশি প্রচলিত এই সিমেন্সটা দিয়ে। এবারে আমরা চলে আসি জি স্টার। G
জি স্টারের একক কি দেখো, জি স্টার মানে হচ্ছে কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক মানে এল বাই এ, এল হচ্ছে সেন্টিমিটার বাই এটা ক্ষেত্র, এটা হচ্ছে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের একক সেন্টিমিটার সিজিএস এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার, তার মানে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার ইনভার্স। এটা সিজিএস এ, এবং সাধারণত সিজিএস এই প্রকাশ করা হয়, কারণ যেহেতু কোষের মধ্যবর্তী দৈর্ঘ্য খুবই কম থাকে তাই বেশিরভাগই সেন্টিমিটার ইনভার্সে দেওয়া হয়। এছাড়াও এটা মিটার ইনভার্সেও করা যেতে পারে। তাহলে কাপ পার ইউনিট এখন কি হবে, জি এর একক কি বার করলাম, ওহম ইনভার্স, আর জি স্টারের একক সেন্টিমিটার ইনভার্স। এভাবেও লেখা যায় অর মোহ সেন্টিমিটার ইনভার্স অথবা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। এটা সিজিএস এ, এসআইতে হতে পারে সিমেন্স মিটার ইনভার্স। এভাবেও কিন্তু একক লেখা যায় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আমরা এই সমীকরণটা এবং এর এককগুলো সম্বন্ধে লিখতে পারলাম। এবারে আমরা আসি যে আপেক্ষিক পরিবাহিতা তো বললাম, এবার আপেক্ষিক পরিবাহিতাটা কাকে বলে, সংজ্ঞাটা কি? দেখো খুব সহজে বলা যায় যে জি স্টার যদি এক হয়, অর্থাৎ কোষ ধ্রুবক যদি এক হয়, তাহলে জি ইজ ইকুয়াল টু কাপ্পা হবে। তাহলে কোষ ধ্রুবক এক মানে কি, কোষ ধ্রুবক এক মানে আমরা কোষ ধ্রুবক বলতে কি বুঝেছি, এল বাই এ। এল বাই এ মানে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের মানে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি সমান হয়। কিন্তু সুবিধার্থে আমরা আমাদের গণনার সুবিধার্থে করে নিই কি, এল 1 সেন্টিমিটার এবং এ হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। যদি এটা হয় তার মানে সেই একই হবে জি স্টার 1। এই অবস্থায় যা দ্রবণের পরিবাহিতা সেটাই তার আপেক্ষিক পরিবাহিতা। তার মানে কোষ দুটোর মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার এবং কোষ দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হলে ওই দ্রবণের যা পরিবাহিতা, অর্থাৎ ওই তড়িৎদ্বার দুটোর মধ্যে যে দ্রবণটা থাকবে তার যা পরিবাহিতা তাকেই আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। তা এখন একটা জিনিস আর একটু সহজভাবে যদি করে নেওয়া যায়, দুটো দ্রবণটার মধ্যে যে দুটো তড়িৎদ্বার আছে সেই তড়িৎদ্বারটার মধ্যবর্তী দূরত্ব এল তো, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। এখন ভালো করে দেখো যে এই তড়িৎদ্বারটার মধ্যে যে দ্রবণটা ধরবে সেটা একটা আয়তন আছে। এখন এল যদি 1 সেন্টিমিটার হয় আর এ যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে এই মধ্যে যে দ্রবণটা থাকবে তার আয়তন কত হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা আমি দৈর্ঘ্য যদি ধরি ক্ষেত্রফল ইনটু উচ্চতার মতো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে হচ্ছে আয়তন হচ্ছে দ্রবণের আয়তন এইটুকুনি অংশ, যে দ্রবণটা দুটো তড়িৎদ্বারের মধ্যে রয়েছে তার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, বা 1 সেন্টিমিটার কিউবকে আমরা 1 ml ও বলতে পারি। তার মানে আমরা আলটিমেটলি এটা দেখতে পাচ্ছি যে 1 ml দ্রবণের যা পরিবাহিতা তাকে আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এটা কিন্তু আরো সহজভাবে মনে রাখার উপায়, একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তৈরি করার পরে তার 1 ml দ্রবণের যা পরিবাহিতা হবে সেটাকেই বলবো তার আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আমরা এখানে পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতা সম্বন্ধে জানলাম। এবারে পরিবাহিতা প্রকাশ করার আরো দুটো একক আছে, একটা বলা হয় মোলার পরিবাহিতা এবং আরেকটি হলো তুল্যাঙ্ক পরিবাহিতা। এই দুটো পদ্ধতির সাহায্যে কিন্তু পরিবাহিতা প্রকাশ করা যায়। একটা হচ্ছে মোলার পরিবাহিতা যেটাকে ক্যাপ এম দিয়ে লেখা হয়, আর একটা তুল্যাঙ্ক পরিবাহিতা যেটা ক্যাপ ইকিউ দিয়ে লেখা হয়। এখন কোনটা সংজ্ঞা কি? মোলার পরিবাহিতা হচ্ছে যে দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা তৈরি করা হয়েছে তার 1 মোল তড়িৎ বিশ্লেষ্য যতটা আয়তনে বর্তমান তার পরিবাহিতাকে বলা হয় মোলার পরিবাহিতা। ভালো করে খেয়াল করো, যে তড়িৎ বিশ্লেষ্যটা নিয়ে দ্রবণটা তৈরি করেছি সেই তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল যতটা আয়তনের মধ্যে রয়েছে দ্রবণে, আমি দ্রবণ যত খুশি 5 লিটার 10 লিটার 50 লিটার তৈরি করতে পারি, কিন্তু
আয়তন কতটুকুনি এখানে প্রকাশিত হবে, নিতে হবে যে আয়তনে ওই তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল আছে তার যা পরিবাহিতা তাকে বলবো মোলার পরিবাহিতা। আর যদি তুল্যাঙ্ক পরিবাহিতা হয় তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক যতটা আয়তনের দ্রবণে থাকে তার পরিবাহিতাকে আমরা বলে থাকি তুল্যাঙ্ক পরিবাহিতা। আয়তন যত খুশি হতে পারে একটা দ্রবণের, কিন্তু ওই দ্রবণের যতটুকুনি আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক ভর পরিমাণ যে পদার্থ দ্রবীভূত আছে সেইটার পরিবাহিতাকে আমরা বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞাটা বোঝা গেছে। এবারে মোলার পরিবাহিতা কি করে সমীকরণ অনুসারে সমীকরণ তৈরি করব সেটা দেখো। মোলার পরিবাহিতা মানে আমি এক্ষুনি কি বললাম, যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য যতটা আয়তনের দ্রবণে আছে। তাহলে সাপোজ আমাকে একটা দ্রবণ দিয়েছে যার গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব m মোলার, মোলারিটিটাই হচ্ছে m। তাহলে মোলারিটি যদি m হয়, মোলারিটির সংজ্ঞা অনুসারে কি পাই, 1 লিটার দ্রবণে m মোল বর্তমান, m মোল ওই তড়িৎ বিশ্লেষ্য আছে। তাহলে উল্টে লিখতে পারি m মোল বর্তমান কতটার মধ্যে, m মোল তড়িৎ বিশ্লেষ্য আছে 1 লিটারে। তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে কতটার মধ্যে, 1/m লিটার। আমার তো দরকার এতটাই আয়তন, কারণ আমি সংজ্ঞাতেই বলেছি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য যতটার মধ্যে আছে অর্থাৎ এত লিটার দ্রবণ, এই এত লিটার দ্রবণে যা পরিবাহিত হবে সেটাই কিন্তু মোলার পরিবাহিতা। এবারে আমার কাছে যেটা মানে আগে থেকে জানা আছে সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা মানে 1 ml দ্রবণের পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা, এটার মান আমাদের জানা। আপেক্ষিক পরিবাহিতা মানে কি 1 ml দ্রবণের পরিবাহিতা যত সেটা। তা 1 ml দ্রবণের পরিবাহিতা আমরা জানি, আমাকে জানতে হবে এত লিটার দ্রবণের পরিবাহিতা। তা দুটো তো আলাদা হবে, এটা 1 ml, এটা এত লিটার। তাহলে আমি আগে লিটারটা ml এ নিয়ে চলে যাই। তাহলে এত লিটার 1/m লিটার, তার মানে হচ্ছে 1000/m ml, কারণ 1 লিটার উপরে 1 লিটারই আমি যদি ধরে নিই, 1 লিটার মানে 1000 ml, তাহলে এটা এত ml হবে। লিটার ইউনিটটাকে ml এ প্রকাশ করতে গেলে তো 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000/m ml হবে। তাহলে এত 1 ml দ্রবণের পরিবাহিতা যদি কাপ্পা হয় তাহলে এত ml দ্রবণের পরিবাহিতা কত হবে, 1 ml দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, 1 ml দ্রবণের পরিবাহিতা কাপ্পা। তাহলে 1000/m ml দ্রবণের পরিবাহিতা কাপ্পা ইনটু 1000/m, দিস ইজ দ্য মোলার কন্ডাক্টেন্স, মানে মোলার পরিবাহিতা। তাহলে ক্যাপ m ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000/m, দ্যাট ইজ দ্য মোলার পরিবাহিতা। এবারে এর একক যদি করতে হয় কি করে করবে এর একক। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটাকে এরকম ভাবেও লেখা যায় কাপ্পা ইনটু vm। vm মানে হচ্ছে মোলার ভলিউম। মোলার ভলিউম মানে 1 মোল দ্রবণ যতটা আয়তনের মধ্যে আছে সেটা মানে কিন্তু এইটা 1000 মানে যত ml এর মধ্যে 1 মোল আছে সেটা হচ্ছে 1000/m। তো সেইটা 1 মোল যতটা ml যত আয়তন দ্রবণের মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে vm। তো এইভাবেও প্রকাশ করা যাবে। এবারে আমি যদি এটার এককটা প্রকাশ করি তাহলে কাপ্পার একক তো আমরা অলরেডি জানি, ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। এটা আয়তনের একক, মোলার ভলিউম আয়তনের একক, কিন্তু একটা জিনিস এখানে ক্রাইটেরিয়া কন্ডিশন কনস্ট্যান্ট করা হয়েছে যে 1 মোল যতটা আয়তনের মধ্যে আছে, তার মানে লিটার, যদি আমি লিটার ইউনিটে করি, আমি আগে লিটারে লিখছি, লিটার পার মোল। তার মানে কি 1 মোল যত লিটারে আছে সেইটাই হচ্ছে এর আয়তন, মোলার আয়তন, মোলার ভলিউম বলছি। তাহলে এক্ষেত্রে যদি আমি লিটারটাকে, লিটার আছে এটাকে যদি আমি সিজিএস এ নিই, সিজিএস মানে ml, ml মানে সেন্টিমিটার কিউব, তাহলে এটাকে কেটে গেলে কি হবে, ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স আর সেন্টিমিটার স্কয়ার হচ্ছে সেন্টিমিটার কিউব হচ্ছে সেন্টিমিটার স্কয়ার হলো, আর মোল ইনভার্স। তার মানে এককটা হচ্ছে ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কয়ার, মোল ইনভার্স। তাহলে এটা হলো আমাদের মোলার পরিবাহিতার একক।
এরপরে আসছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা কি বলা হয়েছে, যে যতটা আয়তনের মধ্যে এক তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য থাকবে তার পরিবাহিতা। তাহলে এক তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য কতটার মধ্যে থাকবে সেটা বার করবো কি করে? ধরো দ্রবণের গাঢ়ত্ব আমায় বলে দিল, দ্রবণের গাঢ়ত্ব সাপোজ আমায় বলে দিয়েছে n নরমাল। তার মানে সংজ্ঞা অনুসারে n গ্রাম তুল্যাঙ্ক কতটার মধ্যে আছে? n গ্রাম তুল্যাঙ্ক বর্তমান 1 লিটারে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক বর্তমান 1/n লিটারে। ক্লিয়ার? তাহলে এতটা আয়তনের যা পরিবাহিতা, এবার সেই একই কাপ্পার একক সাহায্য নেব। কাপ্পা হচ্ছে 1 ml দ্রবণের পরিবাহিতা। তাহলে এত লিটার দ্রবণের পরিবাহিতা কত? লিটারটাকে অবশ্যই আমাকে আনতে হবে ml এ। তাহলে 1 ml দ্রবণের পরিবাহিতা, তাহলে এটা যদি ml এ আনি 1000/n ml, 1 ml দ্রবণের পরিবাহিতা কাপ্পা, তাহলে এত ml দ্রবণের পরিবাহিতা কাপ্পা * 1000/n, এটাই হচ্ছে ক্যাপ ইকিউ, দ্যাট ইজ তুল্যাঙ্ক পরিবাহিতা। এটারও একক কি হবে? কাপ্পা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আর এটাও আবার আরেকটা ভাবে লেখা যায়, যেটা আমি একটু আগে প্রকাশ করেছি, ভি ইকুইভ্যালেন্ট, মানে তুল্যাঙ্ক আয়তন, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক যত আয়তনের মধ্যে আছে। এটা হচ্ছে কিন্তু ইউনিট, ভলিউমের ইউনিট, এটা হবে ভলিউমের ইউনিট। তবে উইথ সাম কন্ডিশন, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক যতটা ভলিউমে আছে, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আর এটা হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক যতটা ভলিউমে আছে, তাহলে লিখতে পারি আমি লিটার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। অবশ্যই সিজিএস এ লিখলে লিটারটা সেন্টিমিটারে চলে যাবে, সেন্টিমিটার কিউব। তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা পরিবাহিতা কিসের কিসের সাহায্যে প্রকাশ করা যায় দেখতে পাচ্ছি। পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এছাড়াও মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতা, এই চারটের সাহায্যে আমরা প্রকাশ করছি। এবং এগুলোর সব একক, এগুলোর সব সংজ্ঞা আমরা এতক্ষণ ধরে বললাম। এবারে আমাদের জানতে হবে যে এই পরিবাহিতা কিসের উপরে নির্ভর করে। আমি একটু আগে প্রথমেই বলেছি এই চ্যাপ্টারটা শুরু করার সময়, যে পরিবাহিতা দ্রবণের ক্ষেত্রে তড়িৎ পরিবহন হয় কিসের সাহায্যে? ক্যাটায়ন এবং অ্যানায়নের সাহায্যে। তাই এই ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যার উপর নির্ভর করবে পরিবাহিতা, কারণ সংখ্যা যত বাড়বে তত তড়িৎ পরিবহন বা আধানকে তত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে, যত সংখ্যা বাড়বে। আর যত দ্রুত চলাচল করতে পারবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন যত দ্রুত চলাচল করতে পারবে, তাহলেও কিন্তু তড়িৎ পরিবাহিতা বাড়বে। তাহলে তড়িৎ পরিবাহিতা দুটো জিনিসের উপর নির্ভর করে, যে পরিবহন করছে অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন তার সংখ্যার উপর, এবং ক্যাটায়ন অ্যানায়নের চলাচলের উপর। যত দ্রুত চলাচল করবে পরিবাহিতা বাড়বে। তা এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা কনসিডার করব, যে তড়িৎ বিশ্লেষ্য যেটা নেওয়া হয়, অর্থাৎ যেটা থেকে আয়নগুলো তৈরি হয়, সেই তড়িৎ বিশ্লেষ্য দু প্রকারের হয়। তড়িৎ বিশ্লেষ্য দু প্রকার, একটা হচ্ছে মৃদু আর একটা হচ্ছে তীব্র। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? যারা 100% বিয়োজিত অবস্থায় থাকে, যারা 100% ভেঙে থাকে, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে আয়নে ভেঙে আছে। সাপোজ 100টা NaCl নিলাম, 100টা NaCl কিন্তু পুরোপুরি ভেঙে থাকবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে এই আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা 100% মানে পুরোটা ভেঙে আছে। আর বিয়োজন মাত্রা যদি লেস দ্যান 100% হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় নেই, কিছুটা ভেঙেছে, কিছুটা ভাঙেনি। তাহলে স্বভাবতই দেখতে পাচ্ছ এখানে যেহেতু আয়নের সংখ্যা বেশি, সম্পূর্ণ ভেঙে আছে, আয়নের সংখ্যা বেশি, তাই তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে পরিবাহিতা আমি যদি আয়নের সংখ্যা দিয়ে শুধু চিন্তা করি, অবশ্যই বেশি। আর এই ক্ষেত্রে আয়নের সংখ্যা যেহেতু কম, ভাঙেনি পুরোটা, তাই আয়নের সংখ্যা কম হবে, তাই তড়িৎ পরিবাহিতা কম। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য একই কারত্বে যদি ধরি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পরিবাহিতা বেশি, কিন্তু তীব্র হওয়া উচিত, শুধুমাত্র যদি আয়ন সংখ্যা কনসিডার করা হয়। তবে সেটা কিন্তু সবসময় ঠিক নয়, কারণ
শুধুমাত্র আয়ন সংখ্যার উপরে বলেছি, আয়ন সংখ্যার উপরে পরিবাহিতা শুধুমাত্র নির্ভর করে না, আয়ন কত তাড়াতাড়ি চলাচল করতে পারছে তার উপরেও কিন্তু নির্ভর করে। তা সেই আয়নটা যে চলাচল করতে পারবে সেটা কখন তাড়াতাড়ি পারবে, কখন দেরি করে হবে। ধরো একটা দ্রবণ আছে যেখানে সাপোজ এইটুকুনি আয়তন আছে, আমি আয়তন ধরে নিলাম, যাই হোক আমি ধরো 1 ml ধরে নিলাম। এখানে সাপোজ আছে ধরো a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস, এভাবে ক্যাটায়ন অ্যানায়ন পরপর আছে। তা এইটুকুনি অংশের মধ্যে যদি ক্যাটায়ন অ্যানায়ন এরকম পরপর থাকে, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের দূরত্ব কম হওয়ার জন্য এদের আকর্ষণ বল অনেক বেশি হবে, আধানের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাবে। আর আকর্ষণ বল যদি বেড়ে যায়, এটা কিন্তু তাড়াতাড়ি চলাফেরা করতে পারবে না। তাড়াতাড়ি যদি চলাফেরা করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ পরিবহনটা কমে যাবে। তা এখন যদি আমি বাইরে থেকে কিছুটা জল যোগ করে দিই, জল যেটা দিয়ে আমি দ্রবণটা তৈরি করেছি, জল, সেই জল যোগ করে দিই, তাহলে দ্রবণের আয়তন তো বাড়লো, সাপোজ 2 ml, কিন্তু আয়ন সংখ্যা তো কিছু বাড়লো না। কিন্তু হলোটা কি, আয়নগুলো এরা একে অপরের থেকে দূরে চলে গেল। তাহলে দূরে চলে যাওয়ার ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা কমছে, আকর্ষণ বল কমলে কিন্তু তড়িৎ পরিবহনটা তাড়াতাড়ি হবে। তার মানে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ভালো করে শোনার চেষ্টা করো, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সম্পূর্ণ আয়নিত অবস্থায় ছিল। এই ক্ষেত্রে যখন গাঢ় দ্রবণ থাকে তখন আয়নগুলো কাছাকাছি থাকার জন্য, একে অপরের কাছাকাছি থাকার জন্য এদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, ফলে তারা তাড়াতাড়ি চলাফেরা করতে পারে না। তাই গাঢ় দ্রবণের ক্ষেত্রে পরিবাহিতা কিন্তু কম হয়। যখনই আমি লঘু করব দ্রবণটাকে, তখনই আয়নগুলো দূরে দূরে যাবে, ফলে তাদের থেকে দূরত্ব বাড়বে, সহজে তাড়াতাড়ি চলাচল করতে পারবে, তাহলে তড়িৎ পরিবহনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যত লঘু করা হবে তত পরিবাহিতা বাড়ছে। ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট মানে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে পরিবাহিতাকে মোলার পরিবাহিতার সাহায্যে বা তুল্যাঙ্ক পরিবাহিতার সাহায্যে প্রকাশ করি, তবে আমরা সহজে পড়ার জন্য এখানে ধরে নিচ্ছি আমরা সবই মোলার পরিবাহিতার সাহায্যে প্রকাশ করছি আমাদের মনে রাখার সুবিধার জন্য। তাহলে আমি বলতে পারি এখানে মোলার পরিবাহিতা বাড়বে যত লঘুতা বাড়াবো তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা তো বাড়লো কারণ আয়নের মধ্যে দূরত্ব বাড়ছে, তারা সহজে চলাচল করতে পারছে। আর মৃদুর ক্ষেত্রে কি হবে, মৃদুর ক্ষেত্রে দ্রবণ লঘু করার সাথে সাথে অসওয়াল্ডের লঘুতা সূত্র অনুসারে আলফা ইজ ইকুয়াল টু ওভার কে বাই সি, এটা অসওয়াল্ডের লঘুতা সূত্র, এই সূত্র অনুসারে সি হচ্ছে গাঢ়ত্ব, তাহলে লঘু করলে গাঢ়ত্ব কমবে, গাঢ়ত্ব কমলে অর্থাৎ হরটা যদি কমে তাহলে আলফা বাড়বে, অর্থাৎ বিয়োজন মাত্রা বাড়ছে। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যত গাঢ়ত্ব কমছে তত বিয়োজন মাত্রা বাড়ছে, অর্থাৎ আয়ন বেশি পরিমাণে বিয়োজিত হবে, তড়িৎ বিশ্লেষণ বেশি পরিমাণে বিয়োজিত হবে, অর্থাৎ বেশি সংখ্যক আয়ন তৈরি হবে। আর আয়ন সংখ্যা বৃদ্ধি পেলে তো পরিবাহিতা বাড়ে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু আয়ন সংখ্যাটাও বাড়ছে, আর দ্রবণ যেহেতু লঘু হচ্ছে তার ফলে আয়নের দূরত্বটাও বেশি, তার ফলে কি হচ্ছে, দুটো কারণের জন্যই কিন্তু পরিবাহিতা বাড়ছে, অর্থাৎ আয়ন সংখ্যা বৃদ্ধির জন্যও বাড়ছে, আর আয়নগুলো দূরে যাওয়ার জন্য তাদের আকর্ষণ বল কম হওয়ার জন্য পরিবাহিতা বাড়ছে। তার মানে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা শুধুমাত্র বাড়ে আয়নের দূরত্ব বৃদ্ধির জন্য, তাহলে সেই ক্ষেত্রে পরিবাহিতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা দুটো কারণেই বৃদ্ধি পায়, একটা হচ্ছে আয়ন সংখ্যা বাড়ছে প্লাস আয়ন সংখ্যার দূরত্ব বাড়ছে, আয়নের দূরত্ব বাড়ছে, তার ফলে তারা তাড়াতাড়ি চলাচল করতে পারছে, এই কারণেও পরিবাহিতা বাড়ে। এই দুটো কারণে পরিবাহিতা বৃদ্ধি পাওয়ার জন্য মৃদু তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তার মানে লঘু করলে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা দ্রুত বৃদ্ধি পায়, আর তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবারে আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, আমরা তো মোলার পরিবাহিতা নিয়ে পড়লাম যে লঘুতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বাড়ছে, তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রেও তাই ভাবে বৃদ্ধি পাবে, এটাও বৃদ্ধি পাচ্ছে, এটাও বৃদ্ধি পাবে, পরিবাহিতাও বাড়বে,
কারণ এখানে আয়ন সংখ্যা বাড়ছে, আয়ন সংখ্যা বাড়ছে, তীব্র মৃদু হোক যাই হোক, আয়ন সংখ্যা বাড়ছে মৃদুর ক্ষেত্রে, অথবা তাড়াতাড়ি চলাচল করতে পারছে দ্রবণ মানে আয়নগুলো, তাহলেও পরিবাহিতা বাড়বে। কিন্তু দেখতে হবে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে কি হয়। ধরো আমি একটা সহজ এক্সাম্পল নিয়ে নিই। ধরো 1 ml একটা দ্রবণ নেওয়া হয়েছে, সাপোজ এখানে দুটো আয়ন আছে A+ আর B-। আপেক্ষিক পরিবাহিতা সাধারণত নির্ভর করে আয়ন সংখ্যার উপরে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আপেক্ষিক পরিবাহিতা 2, কারণ 1 ml দ্রবণের মধ্যে দুটো আয়ন আছে এবং এই দুটো আয়নের জন্যই তড়িৎ পরিবহন হবে। তাই আমি সহজে ধরছি, এটাকে সহজে প্রকাশ করা হচ্ছে যে এর পরিবাহিতা হচ্ছে 2, যেহেতু দুটো আয়ন আছে 1 ml। এবার আমি সাপোজ আরো 1 ml জল যোগ করলাম, তাহলে কি হবে, টোটাল 2 ml হলো। কিন্তু আয়ন সংখ্যা কি কিছু বৃদ্ধি পেলো? পেল না। এখন 2 ml এ দুটো আয়ন আছে, তাহলে 1 ml এ কটা আয়ন হবে? একটা। তাহলে 1 ml এ যদি একটা আয়ন হয়, আপেক্ষিক পরিবাহিতা তখন কমে যাবে। অর্থাৎ লঘুতা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা কিন্তু কমে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে অন্যান্য যে পরিবাহিতা প্রকাশ করার যে রাশিগুলো, পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এগুলো বৃদ্ধি পায়, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। লঘুতা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। এবারে মোলার পরিবাহিতার ক্ষেত্রে তোমাদের আরেকটা কনফিউশনে থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। পরিবাহিতা তো বাড়ছে, বোঝাই যাচ্ছে পরিবাহিতা, আয়ন সংখ্যা প্লাস আয়নের গতিবেগ বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বাড়ছে, ঠিক আছে। একটা কনফিউশন কিন্তু মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে থেকে যেতে পারে, সেটা হচ্ছে মোলার পরিবাহিতাকে আমরা লিখি কিভাবে? কাপ্পা ইন্টু Vm। এবারে দেখো আপেক্ষিক পরিবাহিতা কমছে, লঘুতা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা কমছে, কিন্তু আয়তন কি হচ্ছে? বাড়ছে। আয়তন বাড়ছে, তাহলে একটা রাশি কমছে, একটা রাশিকে প্রকাশ করতে গেলে আমরা দুটো সাহায্য নিতে হচ্ছে আমাদের। তার মধ্যে একটা রাশির মান কমছে, একটা রাশির মান বাড়ছে লঘুতা বৃদ্ধির সাথে সাথে। তাহলে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? কনস্ট্যান্ট। কিন্তু না, পরীক্ষা করে দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে Vm যত তাড়াতাড়ি বাড়ে কাপ্পা অত তাড়াতাড়ি হ্রাস পায় না। সাপোজ Vm বেড়ে গেল 10, কিন্তু কাপ্পা হ্রাস পেল 1, তার মানে আলটিমেটলি বৃদ্ধি পাওয়ার পরিমাণটা বেশি। তাই যেহেতু বৃদ্ধি পাওয়ার পরিমাণটা বেশি, তাই জন্য মোলার পরিবাহিতাও বাড়ছে, কারণ বৃদ্ধিটার উপরেই নির্ভর করছে মোলার পরিবাহিতাটা। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রেও তাই, অর্থাৎ ল্যামডা ক্যাপ ইকিউ কাপ্পা ইন্টু VQ, এক্ষেত্রেও কাপ্পা হ্রাস পাচ্ছে, VQ বৃদ্ধি পাচ্ছে, এবং এটা দ্রুত হারে বৃদ্ধি পায়। এটা যতটা হ্রাস পায় তার থেকে এটা অনেক বেশি বৃদ্ধি পায়, তার মানে আলটিমেটলি এটার গুণফলটা বৃদ্ধি পাবে, তাই ক্যাপ ইকিউ বৃদ্ধি পাবে। তাহলে এইভাবেও কিন্তু আমরা ক্যাপ এম বা ক্যাপ ইকিউ এর ব্যাখ্যা করতে পারি। আরেকটা জিনিস দেখো, যে আমরা বললাম যে লঘুতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বাড়বে। এটা কি যত জল যোগ করব লঘুতা বাড়বে? তো যত বেশি জল যোগ করবো লঘুতা বাড়বে। আর লঘুতা বাড়লে কি পরিবাহিতা সবসময় জীবন বাড়তে থাকবে? তাহলে আমাদের ইলেকট্রিসিটির সমস্যাই থাকতো না, সেটা হয় না। এটা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বলা যায়। ধরো একটা দ্রবণ আছে 1 ml, আমরা দেখতে পাচ্ছি সাপোজ এখানে আছে পরিবাহিতা হচ্ছে 0.1, মোলার পরিবাহিতা অবশ্যই ক্যাপ এম 1 ওম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। যদি এবার লঘুতা বৃদ্ধি করছি মানে আয়তন বাড়ছে, তাহলে 2 মোল হলো, তখন হয়ে গেল এটা 2, 3 হলো, সাপোজ এটা 3 হলো, 4 হলো, এটাও 4 হলো, আমি সিম্পল ধরছি, 5 হলো, এটাও 5 হলো। এইভাবে ক্রমশ বাড়তে 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 গিয়ে 10 হলো যখন, তখন দেখছি এটাও 10 হচ্ছে। কিন্তু যেই 11 করলাম, 11 ml করলাম, এটা দেখা যাচ্ছে 10, 12 করলাম, এটাও দেখা যাচ্ছে 10, 13 করলাম, এটা দেখা যাচ্ছে 10।
আর দেখো বাড়ছে না। তার মানে এইখানে যাওয়ার পর থেকে আর কিন্তু যত আমি লঘুতা বাড়ালেও, দ্রবণে জল যোগ করলেও পরিবাহিতা আর বাড়লো না। তাহলে এই যে পরিবাহিতা, এই মানে এই যে আয়তন, যে আয়তনে পৌঁছে যাওয়ার পরে পরিবাহিতা আর বাড়ছে না, এটার একটা সিগনিফিকেন্স আছে। এই লঘুতা বা এই গাঢ়ত্বটাকে আমরা বলে থাকি অসীম লঘুতা বা ইনফাইনাইট ডাইলিউশন বা জিরো কনসেন্ট্রেশন। অসীম লঘুতা বা জিরো কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট ডাইলিউশন। এবং ইনফাইনাইট ডাইলিউশনে যে পরিবাহিতাটা পাওয়া যাচ্ছে ওটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যদি মোলারের সাপেক্ষে করা তুল্যাঙ্ক হলে তুল্যাঙ্ক পরিবাহিতা। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা। এবং এটাকে প্রকাশ করা হয় ক্যাপ এম, যেহেতু জিরো কনসেন্ট্রেশন তাই মাথায় জিরো, অথবা ক্যাপ এম ইনফিনিটি দিয়েও করা যেতে পারে, কারণ এটা অসীম লঘুতা হচ্ছে তাই ইনফিনিটি দিয়েও করা যেতে পারে। তাহলে এই যে পরিবাহিতাটা, এই পরিবাহিতাটাকে আমরা এইভাবে লিখে থাকি এবং এই কনসেন্ট্রেশনটাকে বা এই গাঢ়ত্বটাকে বা এই লঘুতাটাকে আমরা বলে থাকি অসীম লঘুতা বা জিরো কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিবাহিতার একটা সর্বোচ্চ মান আছে, যে নির্দিষ্ট গাঢ়ত্বে ওই সর্বোচ্চ মানটা দেখায় তাকে আমরা বলে থাকি অসীম লঘুতায় ওর মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা। তা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে আমরা কিভাবে এই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করব? দুটো মেথড আছে, গ্রাফিক্যাল মেথড, মানে গ্রাফের সাহায্যে এটা বোঝানো হবে। এখানে কি প্রকাশ করা হয়েছে, মোলার পরিবাহিতা ওয়াই অ্যাক্সিসে আর গাঢ়ত্ব এক্স অ্যাক্সিসে। গাঢ়ত্বের অবশ্যই কনসেন্ট্রেশন নেওয়া হয়েছিল। তা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি থাকে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে দেখা গেছিল, আগে বলেছি তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবাহিতা ধীরে ধীরে বাড়ছে। তা আমরা যখন যত লঘু করছি তত এক্স অ্যাক্সিস বরাবর বাঁ দিকে আসছে। তা লঘু করলে সাপোজ এই কনসেন্ট্রেশন এখানে ছিল, কনসেন্ট্রেশন যত কমলো লঘু করলো, এটা বাড়লো পরিবাহিতা, তা একটু বৃদ্ধি পেলো, আবার একটু বাড়লো, আবার একটু বাড়লো, এইভাবে আমি 4-5টা পয়েন্ট এখানে পেয়েছি। এবং 4-5টা পয়েন্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে এটার কিন্তু চরিত্রটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হলে আমি যদি এক্সট্রাপোলেট করে দিই তাহলে যেখানে গিয়ে কাট করছে সেখানে কনসেন্ট্রেশন জিরো, তাই জিরো কনসেন্ট্রেশনে যে পরিবাহিতা সেটাকে বলা হচ্ছে অসীম লঘুতা বা জিরো কনসেন্ট্রেশনে মোলার পরিবাহিতা। তাহলে এই যে মোলার পরিবাহিতাটা গ্রাফ থেকে আমি ইজিলি বার করে নিতে পারছি এবং এটাকে আমি গ্রাফ একটা ইকুয়েশনও বলতে পারি। এটা হচ্ছে একটা সরলরৈখিক সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে y mx + c টাইপ, এখানে y কি ক্যাপ m, c হচ্ছে অর্থাৎ এটা k দিয়ে লিখি নলে এই c গুলিয়ে যাবে, k হচ্ছে এখানে যেখানে ছেদ করেছে অর্থাৎ ক্যাপ 0m, x হচ্ছে √c, আর এখানে কনস্ট্যান্ট একটা ধরেছি যেটা নতি, সেটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ -b ধরছি। তাহলে এটা দাঁড়ালো কি ক্যাপ m ক্যাপ 0m -b√c। এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে কি হয়েছিল, বলেছিলাম মৃদু তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে পরিবাহিতা দ্রুত হারে বাড়বে। তার দুটো কারণ, এক মৃদুতার লঘুতা বৃদ্ধি করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন বৃদ্ধি পায়, অনেক বেড়ে যায় আয়ন, এবং আয়ন দূরে দূরে চলে যাওয়ার জন্য দ্রুত হারে চলতে থাকে, তাই পরিবাহিতা দুটো কারণে বৃদ্ধি পায়, তাই অনেক বেশি হারে বাড়ে। এবং দেখা গেল মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে হলেও সেটা, এবং এটা প্রথম দিকে ধীরে ধীরে বাড়লেও পরে হঠাৎ করে বেড়ে গেছে, সমপরাবৃত্ত টাইপের একটা গ্রাফ হয়েছে। তাহলে এখানে দেখো এইখানে এই লেখচিত্র তো ওয়াই অ্যাক্সিস এবং এই গ্রাফটা সমান্তরালভাবে চলতে থাকছে, সমান্তরালভাবে চলতে থাকছে। তো কোথাও গিয়ে কি ছেদ করেছে? ছেদ করছে না। তাহলে ছেদ যদি না করে
আমি ক্যাপ 0n বার করতে পারবো না? কি করে বার করবো যদি ছেদ না করে? তাহলে গ্রাফিক্যাল মেথডে কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাপ 0m অর্থাৎ অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করা যায় না। তার জন্য আমাদের একটা সমীকরণের সাহায্য নিতে হবে, এবং সেটা যার সমীকরণ তার নাম হচ্ছে কোলরাসের সমীকরণ। কোলরাস বলেছেন যে তিনি করতে গেছিলেন মৃদুর ক্ষেত্রে, কিন্তু দুটোর ক্ষেত্রেই বলে দিয়েছেন, তীব্র আর মৃদু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। বলেছেন যে কোনো একটা পদার্থ যে যে আয়ন নিয়ে তৈরি হয়, যে যে উপাদান নিয়ে তৈরি হয়, সাপোজ NaCl, এর উপাদান বলতে কি বোঝায়? Na+ আর Cl-। তা উনি বললেন যে NaCl এর যদি আমাকে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করতে হয়, তাহলে সেটা হচ্ছে অসীম লঘুতায় Na+ এর মোলার পরিবাহিতা এবং অসীম লঘুতায় Cl- এর মোলার পরিবাহিতার যোগফল। তার মানে যে যে উপাদান আয়নগুলো আছে সেই সেই উপাদান আয়নগুলোর অসীম লঘুতায় মোলার পরিবাহিতাকে যোগ করলে আমরা মোট ওই তড়িৎ বিশ্লেষ্যটা মোলার পরিবাহিতা পাবো। এটা কিন্তু অবশ্যই অসীম লঘুতায়। যদি এটা এভাবে হতো CaCl2 হতো, তাহলে এটা এভাবে করতে হতো Ca2+ প্লাস 2Cl-। এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, মোলার পরিবাহিতা প্রকাশ করা হচ্ছে। যদি তুল্যাঙ্ক পরিবাহিতা হতো তাহলে এই জিনিসটা রিপ্রেজেন্টেশন এরকম হয়ে যেত, সাপোজ ক্যাপ 0 CaCl2, এখানে মোলার তুল্যাঙ্ক পরিবাহিতা হলে হতো এরকম ভাবে। এখানে একটা জিনিস দেখো, মোলার পরিবাহিতার ক্ষেত্রে এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছিল, কারণ এখানে 2 মোল CaCl, 1 মোল CaCl2 থেকে 2 মোল Cl আয়ন তৈরি হতো। তাই মোলার পরিবাহিতার ক্ষেত্রে কিন্তু যত মোল থাকবে সেগুলোকে অ্যাড করা হবে। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে তা নয়, প্রত্যেকটা এক তুল্যাঙ্কের যা পরিবাহিতা সেটাকে যোগ করলে আমরা এটা তুল্যাঙ্ক পরিবাহিতা পাবো। মোলার পরিবাহিতার ক্ষেত্রে অবশ্যই যত মোল তৈরি হবে সেই মোল দিয়ে, সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে পদার্থগুলোকে, কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে সেটা করার কোনো প্রয়োজন নেই। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে যেটা যে যে আয়নগুলো আছে তাদের তুল্যাঙ্ক পরিবাহিতা যোগ করে দিলেই আমরা ওই পদার্থটা তুল্যাঙ্ক পরিবাহিতা পাবো। তবে আমাদের বেশি রিপ্রেজেন্টেশন করা হয় মোলার পরিবাহিতার সাহায্যে। এটার সাহায্যে অনেক অ্যাপ্লিকেশন করা যায়, অনেক অঙ্ক করা যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, আমাকে বার করতে দিয়েছে সাপোজ CH3COOH এর মোলার পরিবাহিতা বার করতে দিয়েছে। আমাকে দেওয়া আছে CH3COONA সাপোজ 110 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স দেওয়া আছে। দেওয়া আছে HCl 190, দেওয়া আছে NaCl 170। আচ্ছা, এই তিনটের সাহায্য নিয়ে আমাকে এইটার মোলার পরিবাহিতা বার করতে হবে। তার জন্য কি করবো দেখো, এইটাকে যদি আমি ভাঙি তাহলে CH3COO- আর H+, তাহলে এই দুটো আয়নের যোগফল যদি আমি আনতে পারি তাহলে এইটার মোলার পরিবাহিতা পেয়ে যাবো। তাহলে এই আয়নগুলো কোথায় আছে আগে এটা ভালো করে খেয়াল করো। এই আয়নগুলো কোন কোন পদার্থটার মধ্যে আছে। CH3COO- এখানে আছে আর H+ এখানে আছে। তাহলে সহজ পদ্ধতি হচ্ছে যে যে ওই আয়নগুলো যে যে পদার্থের মধ্যে আছে সেইগুলোকে অ্যাড করব, অপরটাকে বাদ দিয়ে দেবো। এই আয়নগুলো যে যে পদার্থের মধ্যে আছে সেগুলোর পরিমাণটাকে যোগ করব আর বাকিটাকে বিয়োগ করে দেবো। দেখো, তাহলেই চলে আসবে। আমি করে দেখাচ্ছি। প্রথমত আমি লিখতে পারি ক্যাপ 0 CH3COONA is equal to cap 0 CH3COO minus cap 0 Na+। লিখতে পারি cap 0 HCl, লিখতে পারি cap 0 H+, cap 0 Cl-। এটাকে লিখতে পারি
ক্যাপ 0 NaCl, ক্যাপ 0 Na প্লাস, ক্যাপ 0 Cl মাইনাস। এবারে এই আয়নটা আর এই আয়নটা আমাকে রাখতে হবে, তার মানে আমি এই দুটোকে যোগ করে দেবো, এইটা আর এটাকে যোগ করে দেবো, 1 আর 2 নম্বরকে যোগ করবো, 3 নম্বরকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি যদি এটাকে পরপর লিখি, 1 2 যোগ করে 3 কে বাদ দিয়ে দিই, তাহলে জিনিসটা কি আসছে, CH3 C ডবল মাইনাস Na প্লাস প্লাস H প্লাস প্লাস Cl মাইনাস মাইনাস Na প্লাস, এটা বিয়োগ করা হয়েছে 3 নম্বরেরটা Cl মাইনাস। তাহলে এই দুটোকে যোগ করা হলো, এইটা একটা যোগ করা হয়েছে আর এটা একটা বিয়োগ করা হয়েছে NaCl-টাকে। তাহলে এখানে দেখো একই আয়নগুলো কেটে যাবে, Na কেটে গেল, Cl কেটে গেল, রয়ে গেল কি এই দুটো, মানে এই দুটো মানেই তো হচ্ছে CH3 COOH চলে এলো এটা। তাহলে এখানে যদি আমি বসিয়ে নিই মানগুলো, যে এইটার কোনটা কোনটা যোগ করেছিলাম, CH3 COOH এর মান কত ছিল 110, HCl এর মান কত ছিল 190, আর NaCl এর মান কত ছিল 170, তাহলে টোটাল হচ্ছে কত 130। তাহলে এটার ভ্যালু ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেছে? পরিবাহিতার সম্বন্ধে যা তোমাদের সিলেবাসে আছে তা এখানে আমি সমস্তটা বললাম। যদি মনে হয় যে একবার বুঝতে পারিনি, একবার শুনে আর একবার ভিডিওটাকে পজ করে আবার সামনে নিয়ে এসে দেখো ভালো করে, দেখে বোঝার চেষ্টা করো আমি কি বলেছি, ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে দেখো যে কি বলেছি। দু একবার দেখলে জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অবশ্যই বইতে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা, আর দেখতে থাকো সায়েন্স এডুকেশন ফোরামের কেমিস্ট্রি ক্লাস। থ্যাংক ইউ।